নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শুনবেন একটি অসাধারণ গল্প। আজকের গল্পের নাম 22শে শ্রাবণের গল্প। এই গল্পটি লিখেছেন প্রচেত গুপ্ত। আসুন শোনা যাক গল্পটি। প্রেম হলেই যে বিয়ে হবে এমন কোনো নিয়ম নেই, বরং প্রেম হলে বিয়ে না হওয়ার সম্ভাবনাই বেশি। আকছার ঘটছে, ঘটার যুক্তিসঙ্গত কারণও থাকে। কখনো ছেলে মেয়ের তুমুল ঝগড়া হয়, কখনো ছেলে আরও সুন্দরী প্রেমিকা জুটিয়ে ফেলে, কখনো আবার মেয়ের জন্য বাবা দুম করে মোটা মাইনের পাত্র পাকড়ে ফেলে। সহজ সরল মেয়ে কি করবে? সে মোটা মাইনের পাত্র ফেলে বেকার প্রেমিকের জামা ধরে ঝুলে পড়বে? এ কাজ কখনো করা যায়? বাবা মা দুঃখ পাবে না? মেয়ে যে কাউকে দুঃখ দিতে পারে না। কখনো ঘটনা ঘটে আচমকা, কিছু বোঝার আগে শত্রুপক্ষ প্রেমের ওপর বমিং করে চলে যায়। বলা নেই কওয়া নেই, বড় মাসির ননদের ছেলে আমেরিকা থেকে উড়ে আসে দুম করে। রূপসী প্রেমিকাকে বিয়ে বাড়িতে দেখে পাগল পাড়া অবস্থা। এমন সুন্দরী নাকি সে শেষ দেখেছিল মাদ্রিদে। বাঙালি মেয়েও এত সুন্দরী হয়? বোঝো কাণ্ড। এরপর আর তাকে কে আটকাবে? ভস করে বিয়ে করে ভুস করে উড়ে চলে যায়। শর্ট টাইমে বিয়ে বলে প্রেমিকা বেচারি প্রেমিককে বলার সময়ও পায় না। প্লেনে উড়ে যেতে যেতে ভাবে, ইস, আমি যদি সীতা হতাম, রামচন্দ্রকে পথ দেখানোর জন্য গায়ের গয়নাগুলো খুলে প্লেনের জানলা দিয়ে ফেলতে ফেলতে যেতে পারতাম। যাক, এ জন্মে যা হওয়ার হয়ে গেছে। পরের জন্মে আমি ঠিক সীতা হব। এখানেই শেষ নয়। প্রেমের পর প্রেম, বিয়ে না হওয়ার আরও কারণ আছে। অনেক সময় মৃত্যু পথযাত্রী ঠাকুমার কথা রাখতে নাতি বাধ্য হয়ে প্রেমিকাকে বিয়ে করতে পারে না। এমনি ঠাকুমা হলে একটা কথা ছিল, মৃত্যু পথযাত্রী ঠাকুমা আলাদা হতে পারে, তার শেষ ইচ্ছে রাখতেই হয়। প্রেম মন থেকে ঝেড়ে ফেলে ছেলে 3টে, বাড়ি 4টে, গাড়ি, 10 বিঘে জমি, 2টো পুকুরের মালিকের ক্লাস 8 পাস করা স্বামীলা মেয়েকে বিয়ে করে ফেলে। এই সব ক্ষেত্রে অবশ্য বেশিরভাগ সময়ই নাতির বিয়ের পর ঠাকুমা ম্যাজিকের মতো সুস্থ হয়ে ওঠেন। অন্তত ছেলে তো সেরকমই বলে। এবছর শ্রাবণ মাসের অবস্থা টাইট। মাস শেষ হতে চলন বৃষ্টির বাদলার দেখা নাই, একেবারে ছোটোখাটো। এই সময়ে প্রেম ও বিয়ে নিয়ে এত বকবক করার কারণ কি? কারণ আমার এবং তুলির বিয়েও ভেঙে গেছে, সেটা বলার জন্যই এত বড় ভূমিকা। তবে আর 5 জন প্রেমিক প্রেমিকার বিয়ে ভাঙার সঙ্গে আমাদের বিয়ে ভাঙার কোনো মিল নেই। আমাদের বিয়ে কোনো সুন্দরী মেয়ে, আমেরিকা থেকে উড়ে আসা ননদের ছেলে, বাবার পাকড়াও করা মোটা মাইনের পাত্র, মৃত্যু পথযাত্রী ঠাকুমা ভাঙেননি। আমাদের বিয়ে যিনি ভেঙেছেন তার নাম শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। অরিজিনাল রবীন্দ্রনাথ। 25শে বৈশাখ যার জন্ম, মৃত্যু 22শে শ্রাবণ। তিনি এই কাজটি করেছেন। আমার বাবা শ্রী ভূপতি হালদারের মাধ্যমে বড় মানুষরা মৃত্যুর পরও নানান মাধ্যমে নানা ধরনের কাজ করতে পারেন। তবে ঘটনা এখানেই শেষ নয়। এই বিয়ে ভাঙার জন্য আমার প্রেমিকা তুলি
আমার ওপর প্রতিশোধ নিতে চাইছে। কি আশ্চর্য, বিয়ে তো আমি ভাঙিনি। বিয়ে ভেঙেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভায়া বাবা। আমি তো তুলিকে ভীষণ ভালোবাসি, আমি তাকে বিয়ে করতেই চাই। তাহলে আমার উপর কেন প্রতিশোধ? তুলে আমার মোবাইলে মেসেজ পাঠিয়েছে, আই শ্যাল কিল ইউ। আমি দোতলা থেকে পা টিপে টিপে নামছি, আওয়াজ হতে পারে বলে জুতো পরিনি। জুতো আমার হাতে। এই মুহূর্তে বাইরের কেউ দেখলে আমাকে চোর ভাববে। চোর চুরি সেরে সিঁড়ি দিয়ে চুপি চুপি নেমে যাচ্ছে। কথাটা অর্ধেক ঠিক, অর্ধেক ভুল। আমি চুপি চুপি সিঁড়ি দিয়ে নামছি ঠিকই, কিন্তু আমি চোর নই। আমি এবাড়ির ছেলে হয়েও আমি চোরের মতো আচরণ করছি কেন? করছি তার কারণ আজ শ্রাবণ মাসের 22 তারিখ, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। কথাটা শুনে অবাক লাগছে। অবাক লাগবারই কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিনে আমাকে চোরের মতো আচরণ করতে হবে কেন? একটু গোড়া থেকেই বলি, যদি হাতে বেশি সময় নেই, সংক্ষেপে যতটা পারি বলছি। আমার নাম নিখিলেশ, নর্মাল নিখিলেশ নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের নিখিলেশ। আমার বাবা এই নাম রেখেছেন। আমার বাবা ভূপতি হালদার একজন রবীন্দ্রনাথ পাগল মানুষ। রবীন্দ্রনাথে পাগল বহু মানুষই, কিন্তু আমার বাবার পাগলামি বাড়াবাড়ি ধরনের পাগলামি। বৈশাখ আর শ্রাবণ মাসে মানুষ প্রায় সর্বক্ষণ চোখ দুটো আধা বোঝা করে রাখেন, ধ্যানের মতো ভঙ্গি। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উচ্চারণের সময় জোড় হাত কপালে ঠেকান। মাঝে মধ্যে মনে হয় যদি সম্ভব হতো উনি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো জব্বা পরতেন, লম্বা দাড়ি রাখতেন, তারপর ছাতা হাতে 18 নম্বর ট্রামে উঠে অফিস যেতেন। কন্ডাক্টর টিকিট চাইতে গিয়ে থমকে যেত, মানুষকে চেনা চেনা লাগে না। পুত্রের জন্মের খবর পেয়ে বাবা একটুও সময় নষ্ট করেননি। আলমারি থেকে রবীন্দ্রনাথ রচনাবলীর সেট নামিয়ে নিলেন। নামিয়ে ফরফর করে গল্প, উপন্যাস, গান, কবিতা, নাটক, এমনকি প্রবন্ধ ও চিঠিপত্রের পাতাও উল্টোতে থাকেন। যেখানেই কোনো নাম পান থমকে যান। মনে ধরলে নোট করেন, না ধরলে বাদ। শেষ পর্যন্ত নাম চূড়ান্ত হয় নক আউট সিস্টেমে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। ফাইনাল লড়াই হয় ঘরে বাইরে নিখিলেশ আর নষ্টনীরের অমল মধ্যে। টাফ ফাইট শেষ পর্যন্ত নিখিলেশ যেতে আমার ঘাড়ে চেপে বসে। বাবা নাম নিয়ে ছুটলেন নার্সিংহোম। নার্সিংহোমের বেবি কটে আমি শুয়ে আছি। বাবা ঝুঁকে পড়ে পরম আদরে ডাকলেন, বাবা নিখিলেশ। নিখিলেশ সোনা আমার। আমি চিৎকার দিলাম। আয়া মাসি পাশেই দাঁড়িয়েছিল গদগদ মুখে। বাবা আয়া মাসির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ছেলের নাম পছন্দ হয়েছে। বড়দের সঙ্গে শিশুর এটাই তফাৎ। বড়রা পছন্দ হলে হাসে, শিশুরা আচরণ করে উল্টো। তারা কাঁদে, কেঁদে বলে আমি খুশি। আয়া মাসি এক গাল হেসে বলে, ঠিক কইছেন। শিশু মানুষের সবই উল্টো পাল্টা। ওরা খুশি হইলে কান্দে, আবার অত্যন্ত খুশি হইলে অনেক সময় হাগামুতাও কইরা ফেলে। আমার মনে হয় আপনার পুলাও তার নাম শুইনা অত্যন্ত খুশি হয়েছে এবং হাগামুতা কইরা ফেলছে। সরেন একবার দেইখা লই। আমার বাবা সরে দাঁড়ালেন। সত্যি
আমি অত্যন্ত খুশি হয়েছি কিনা তা দেখার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করতে লাগলেন। সবই শোনা কথা, কোনো কনফার্মেশন নেই। সত্যি কিনা জোর দিয়ে বলতে পারবো না। সত্যি হতে পারে, আবার মিথ্যেও হতে পারে। পাকাপাকি বলতে পারবেন ভূপতি হালদার। বলা বাহুল্য, তাকে সব অর্বাচীন প্রশ্ন করবার সাহস আমার নেই। তবে আমার মা যে নিখিলেশ নামে ঘোরতর আপত্তি করেছিলেন সে বিষয়ে আমি নিশ্চিত। আমি নিজেই সে কথা বলেছেন। নিখিলেশ শুনে মা নাকি বলেছিলেন, মা, নিখিলেশ আবার কি? আজকের দিনে ছেলে পিলেদের আবার এরকম নাম হয় নাকি? ছি ছি। বাবা গম্ভীর গলায় বললেন, আজকের দিনে ছেলেপিলেদের কী ধরনের নাম হয় সোহিনী? মা লজ্জা লজ্জা মুখে বললেন, আমার দুটো লিস্ট আছে। মেয়ে হলে একটা, ছেলে হলে আর একটা। এতদিন কাউকে বলিনি, আজ তোমাকে বলছি। নার্সিংহোমে ভর্তি হওয়ার সময়ে সেই লিস্ট আমি লুকিয়ে সঙ্গে এনেছি। দাঁড়াও, পড়ে শোনাই। কথা শেষ করে মা বালিশের তলা থেকে কাগজের টুকরো বের করেন, কিন্তু বাবা মাকে পড়বার সুযোগ দিলেন না। শান্ত গলায় বললেন, নিখিলেশ নামটা আমার নয় সোহিনী। এই নাম আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে সংগ্রহ করেছি। তোমার নামের থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম গ্রহণ করাটাই কি বেশি বুদ্ধিমানের কাজ হবে না? তুমি কি বলো? মা ঠোঁট উল্টিয়ে বললেন, এই হাবিজাবি নামের জন্য রবীন্দ্রনাথের কি দরকার ছিল? এ তো আমিও দিতে পারতাম। বাবা আরও গম্ভীর হয়ে বললেন, যা বোঝো না তাই নিয়ে কথা বলো না। হয়তো দিতে পারতে, কিন্তু তোমার নিখিলেশ আর রবীন্দ্রনাথের নিখিলেশ এক হতো না। আমার নিতান্তই শুনেছি। আমার সিদ্ধান্তই ফাইনাল। ছেলের নাম নিখিলেশই থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের নিখিলেশ? শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের নিখিলেশ কথাটা বলার মধ্যে আমার বাবা এক ধরনের গর্ব প্রকাশ করেছিলেন। আমার মা তাতেও ভোলেননি। তারপরেও প্রতিবাদ করেছেন, দেখবে ছেলেই একদিন নিজের নাম নিয়ে রাগ করবে। তার বন্ধুরা যখন হাসি ঠাট্টা করবে, আমাদের এসে কথা শোনাবে। বাবা নির্লিপ্ত গলায় বলেছিলেন, তোমার ছেলে যদি মূর্খ হয়, তার বন্ধুরা যদি মূর্খ হয়, তার জন্য আমি কি করব? রবীন্দ্রনাথকে ফেলে দেব? যদি হয়, তুমি নার্সিং হোম থেকে বাড়ি ফিরে রবীন্দ্র রচনাবলীর পুরো সেট ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে। কেউ যদি বলে, এ কি করছেন আপনি? রবীন্দ্র রচনাবলী ফেলে দিচ্ছেন? তুমি বলবে, আমার ছেলে মূর্খ, তাই ফেলছি। মায়ের এই দুশ্চিন্তা অমূলক প্রমাণিত হওয়ারই কথা। বন্ধুরা আমার নাম নিয়ে কোনো রকম হাসি ঠাট্টা করল না। বন্ধুরা কখনো নাম নিয়ে ভাবে না। তাদের কাছে কায়দা মার্কা নামও যা ফেলা ছড়া, নামও তাই। তারা যেমন তৃষ্ণিক, অরিঞ্জয়, ঋষভ, সায়নকে ভালোবাসে, তেমন পচা, ঘণ্টা, ভটুকেও ভালোবাসে। বড় হওয়ার পর আমার বেলাতেও তাই হলো। নিখিলেশ নাম কারো কিছু এসে গেল না, ভালোও পড়ল না, খারাপও পড়ল না, কেউ মাথায় ঘামালো না। আমিও রবীন্দ্রনাথের কথা বেমালুম চেপে গেলাম। তবে অনেকেই নামটা ঝেড়ে ঝুড়ে নিজের মতো করে ছোট করে নিয়েছিল। কেউ ডাকত নিখিল, কেউ ডাকত খিল, কেউ ডাকে নিলে, এখন তুলি আদর করে ডাকেনি। আদরের মাত্রা বাড়লে নিঃসম্বোধনে মোবাইল চিঠি পাঠায়।
একটা চিঠি তো তার খুবই ফেভারিট, প্রায় মেসেজ করে। নিয়ে অনেক ভেবে চিনতে দেখলাম তোমার মতো একজন হ্যাবলা ক্যাবলা ছেলের সঙ্গে আমার পক্ষে আর সম্পর্ক রাখা ইম্পসিবল। সুতরাং এখানেই দ্য এন্ড। নি তুমি মানে কেটে পড়ো। তবে এসব অনেক পরের কথা। তুলির সঙ্গে আমার প্রেম হয়েছে কলেজ ছাড়ার পর। এই হলো আমার মোটামুটি ব্যাকগ্রাউন্ড। ও একটা কথা বলতে ভুলে গেলাম, আমার বোনের নাম কুমুদিনী, ডাক নাম কুমু। বলা বাহুল্য, এই নামও আমার বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে সংগ্রহ করেছেন। সিঁড়ি দিয়ে নামতে নামতেই শুনতে পাচ্ছি নিচের ঘরে মা গাইছেন, যেতে দাও গেল যারা, তুমি যেও না তুমি যেও না, আমার বাদল দিনের গান হয়নি সারা। কুটিরে কুটিরে বন্ধ দ্বার, নিভৃত রজনী অন্ধকার। গানের মধ্যে অনেক ইনফরমেশন। গান বলছে এখন অন্ধকার রাত এবং বাইরে বৃষ্টি হচ্ছে, রাত কত তারও মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাচ্ছে, রাত বেশি। সেই কারণে সবাই বাড়ির দরজা বন্ধ করেছে। তবে বৃষ্টির তেজ কেমন সেটা পরিষ্কার নয়, জোরেও হতে পারে আবার টিপ টিপ করেও হতে পারে। আরও কটা লাইন শুনলে হয়তো বোঝা যাবে। সব কবিতা প্রথম 2-3 লাইনের মধ্যে থাকবে এমন আশা করা ঠিক নয়। গান, কবিতা, গল্প, উপন্যাসে এই ধরনের ফ্যাচাং থাকে। অনেক সময়ই আসল কথা থাকে শেষে, একরকম ভাবা হয়, ঘটে অন্য রকম। সেদিকে থেকে ভাবলে গানের শেষ জানার জন্য অপেক্ষা করা উচিত। রাত কত, বৃষ্টি কত, এই সিচুয়েশনে আমার বৃষ্টি থেকে বেরোনো কি উচিত? না, এসবের কিছুই প্রয়োজন নেই। এখন মোটেও রাত নয়, বৃষ্টিও হচ্ছে না। এই সকল 10টা বেজে 12 মিনিট, চারপাশে প্যাট পেটে আলো। এই সাত সকালেই রোদ উঠেছে। আমি বেড়ে থেকে বেরোচ্ছি। গোড়াতেই বলেছি আমাকে পা টিপে টিপে নামতে হচ্ছে, কারণ আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। বাড়িতে আজ হুলস্থুল কাণ্ড। আমার বাবার মতো একজন রবীন্দ্রনাথ পাগল মানুষ এই দিনে যে বাড়িতে হুলস্থুল কাণ্ড করবেন তাতে অবাক হবার কিছু নেই। ঘটনা নতুন নয়, প্রতি বছরই হয়। তবে হুলস্থুল মানে হইচই, হাসাহাসি, ঠাট্টা তামাশা নয়, গুরুগম্ভীর পরিবেশ। একতলার ড্রয়িং রুমে সোফা, টেবিল, টিভি সরিয়ে পাতা হয়েছে ফরাস, রাখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনালি ফ্রেমে বাঁধানো ফটো। ফটো বড় নয়, মাঝারি। গলায় মোটা মালা দেওয়ার কারণে মানুষটার মুখ অনেকটা ঢাকা পড়ে যায়। ইচ্ছে করলে ফটো বদলানো যায়। বাবা রাজি নন। একমাত্র এই ফটোতেই নাকি তিনি রবীন্দ্রনাথের স্নিগ্ধ সৌম্য ভাব খুঁজে পেয়েছেন। ফটোর দুপাশে ফুলদানিতে রজনীগন্ধার স্ত্রী। 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ আমাদের এই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকে খেপে খেপে লোক আসে। পাড়ার বয়স্ক মানুষরা আসেন সকালের দিকটায়, একেবারে জলখাবার সেরে তবে যান। বিকেলের পর পাড়ার মায়েরা ছেলে মেয়েদের হাত ধরে আসেন। তখন টাইম টিফিনের। সকাল বিকেল দুবেলাই খাবারের মেনু এক। 4টে লুচি, আলুর দম, একটা করে মিষ্টি। এবছর 25শে বৈশাখ লোক কম এসেছিল, তাই বাবা মিষ্টির সংখ্যা বাড়িয়ে 2 করেছেন। অনেকে খান না, অসুবিধে নেই।
প্যাকেটের ব্যবস্থা থাকে। প্যাকেটের ওপর বাবার নির্দেশ মতো কুমু কিছু মিছু লিখে দেয়। এবার যেমন লিখেছে, 22শে শ্রাবণ, লহ প্রণাম। কুমু নানা ধরনের হাতের লেখা করতে পারে। লুচি আলুর দমের প্যাকেটে সে ব্যবহার করে রবীন্দ্রিক স্টাইল। ইচ্ছে করে দুটো কথা কেটে ফুল পাতা এঁকে দেয়, রবীন্দ্রনাথ যেমন করতেন। খাওয়া দাওয়ার সঙ্গে ফরাসে পা গুটিয়ে বসে গান, কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলে। সকালের স্টেশনে প্রায় কেউই কিছু বলেন না, নীরবে খান। বাবা নিজেই বক বক করেন, মাঝে মাঝে মা এসে গান করেন। বিকেলের সেশনে পার্টিসিপেশন এবং বেটার। পাড়ার মা পিসি হারমোনিয়াম বাজিয়ে প্রবল উৎসাহে গান ধরেন। 99% বেতাল, বেসুরো, ভুল কথা। তারা ছেলে মেয়েদেরও জোর করে গান করায়, কবিতা বলায়। ছেলেমেয়েরা যে সব সময় রাজি হয়ে যায় এমন নয়। তখন মায়েরা চোখ পাকিয়ে বলে, না করলে কিন্তু এরা লুচি দেবে না। ছেলে মেয়েরা তখন পরিত্রাহী চিৎকার করে ওঠে, মনে করো যেন বিদেশে ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। 2-4 লাইনের পরই কবিতা ভুলে যায়। বাবা মধুর হেসে বলেন, এতেই হবে, এতেই হবে। মুখস্থ করা বড় কথা নয় বাবা, মনীষীকে স্মরণ করাটাই বড় কথা। কুমু কথা জল খাবার পরিবেশনের দায়িত্বে আমাকে থাকতে হয় গেটে, পায়জামা পাঞ্জাবি পরে। কেউ এলে বলি, আসুন আসুন, স্কুল জীবন থেকে এই কাজ করছি। একবার কলের মিস্ত্রি বানোয়ারকে চিনতে পারেনি, জোর করে ঘরে ঢুকিয়ে ফরাসে বসিয়ে দিয়েছিলাম। বানোয়ার বিহারের মানুষ, সে খুবই হতভম্ব হয়ে যায়। আমি যে ভুল করেছি সেটা বুঝতে পারি ঘরে ঢুকিয়ে দেওয়ার পর, কিন্তু তখন সিচুয়েশন কন্ট্রোলের বাইরে, কারণ বাবাও তাকে চিনতে পারেননি। কে জানি, পরিবেশ বদল হলে মানুষের চেহারাও হয়তো বদলে যায়। বাবা একসময় বনোয়ারকে বলে বসলেন, এবার আপনি কিছু বলুন। আশ্চর্যের কথা, বানোয়ার লজ্জা পাওয়া গলায় ভাঙা হিন্দি ভাঙা বাংলায় ঠাকুরকে নিয়ে 4 লাইন বলেও ফেলল। তার ক্লাস 4-এর মেয়ে যখন স্কুলের বই খুলে দুলে দুলে হিন্দিতে আমাদের ছোট নদী কবিতাটা পড়ে, তখন নাকি তার ফেলে আসা নিজের গায়ের কথা মনে পড়ে ফেলে আসা নদীর কথা। বলতে বলতে বানোয়ারের চোখে জল চলে আসে। খুব স্বাভাবিকভাবেই 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ আমাদের বাড়ি থেকে বেরোনোর কোনো প্রশ্ন নেই। ভোর হতে না হতে স্নান সেরে নিতে হয়, তারপর যে যার ডিউটিতে নেমে পড়ি। একটা বয়সে আমি আর কুমু আপত্তি করেছি, এ আবার কেমন কথা? রবীন্দ্রনাথ দেখিয়ে ধেড়ে ছেলে মেয়েকে জোর করে বাড়িতে আটকে রাখার অর্থ কি? ভূপতি হালদারের যদি প্রাণ চায়, উনি রবীন্দ্রনাথ নিয়ে মাতামাতি করুন, জন্মদিনে ধেই ধেই করে নৃত্য করুন, মৃত্যুদিনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদুন। আমাদের নিয়ে টানাটানি কেন বাপু? আপত্তি অবশ্য বাবার কাছে করার সাহস হয়নি, করেছি মায়ের কাছে, লাভ হয়নি। মা বাবা সাইড নিয়েছেন। সারা বছরই তো বাইরে উড়ে বেড়াচ্ছ, বছরের 2 দিন রবীন্দ্রনাথের মধ্যে থাকতে আপত্তি কিসের? বাঙালি হয়েছ, রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি করতে শিখতে হবে না? পরে দেখেছি মার বাবাকে সাপোর্ট করার পিছনে কারণ আছে। এই 2 দিন মা ইচ্ছে মতো গান গাইবার সুযোগ পান। ঘুরতে ফিরতে ফরাস পাতা ঘরে ঢুকে
টুক করে দুটো গান গেয়ে আসেন। বাধা দেওয়ার কেউ নেই, বারণ করার কেউ নেই, তুলে দেওয়ার কেউ নেই। বরং লুচি আলুর দম খেতে খেতে সকলেই বলে, বাহ বাহ, কি গলা, কি সুর, কি কথা, যেন রাখো রাখো রে জীবনে জীবন বল্লভে, প্রাণ মনে ধরি রাখো আনন্দ বন্ধনে। গানের কথা, রবীন্দ্রনাথের কথা লেখা আমার মায়ের, অথবা আধার রাতে একলা পাগল যায় কেঁদে, বলে শুধু বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে। গানের সুর রবীন্দ্রনাথ দেননি, দিয়েছেন আমার মা সোহিনী হালদার। মিষ্টি খাওয়ার সময় শ্রোতাদের তারিফ বেশি পাওয়া যায়। রসলাগা হাতে তাদের কেউ কেউ এমন হাততালি দিয়ে ওঠে, এমন হয় এতক্ষণ গান গেয়ে উঠলেন কণিকা বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়ি ছাড়া এই সুযোগ মা কোথায় পাবেন? কোথায় পাবেন না, কারণ মায়ের গলায় সুর কম। আমি দেখেছি যাদের গলায় সুর কম তারা গান গাইতে সব থেকে পছন্দ করে। রবীন্দ্রনাথের গানের বেলায় এই ঘটনা সব থেকে বেশি ঘটে। আজ আমি পড়েছি বিরাট বিপদে। 22শে শ্রাবণ হলেও আজ আমি বাড়ি থাকতে পারবো না। আজ তুলি প্রতিশোধ নেই। ফরাস পাতা ঘরে মা গান গেয়ে বলছে, তুমি যেও না, তুমি যেও না। কিন্তু আমার এ কথা শুনলে চলবে না, আমাকে যেতে হবে। ঠিক 11টার সময় তুলির সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট। তুলি আমাকে বলেছে 1 মিনিটই যেন দেরি না হয়। আমি হ্যাবলা ক্যাবলা মানুষ, তুলির মতো সুন্দরী স্মার্ট আধুনিক মেয়ের হুকুম অমান্য করার সাহস আমার নেই। তুলির সঙ্গে আগে কখনো এত সকালে আমি দেখা করিনি। আমাদের 5 বছরের প্রেম করেছি বিকেলে। সেই বিকেলে কোনো দিন রাত পর্যন্ত গড়িয়েছে, তবে বেশি রাত নয়, কম রাত। শুনে কি মনে হচ্ছে আমি একজন স্কুল কলেজে পড়া ছোট ছেলে? না, আমি চাকরি করা একজন অ্যাডাল্ট যুবক। কিন্তু আমার বেশি রাত পর্যন্ত বাইরে থাকার নিয়ম নেই। ভূপতি হালদার যতই রবীন্দ্রনাথের নাম শুনে চোখ বুজে ফেলুন, তিনি একজন কড়া প্রকৃতির মানুষ। আশা করি এতক্ষণে এটা খানিকটা বোঝাও গেছে। মানুষ জ্ঞান হওয়ার বোঝার জন্য নানা টেকনিক আছে। তার একটা হলো মর্নিং ওয়াক। জ্ঞান হওয়ার পর থেকেই বাবাকে দেখেছি গাড়ি দেখে মর্নিং ওয়াক করেন। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো ঋতুতে বাদ দেননি। উপরন্তু বৃষ্টিতে ভদ্রলোক ছাতা মাথায় হাঁটেন। কনকনে শীতে দেখেছি গায়ে গায়ে একটা চাদর, মাথায় মাংকি ক্যাপ, গম্ভীর মুখে হেঁটে চলেছেন হনহনিয়ে। সেই হাঁটার মধ্যে একটা দুর্গম গিরিকান্তার মরুদস্তর পারাবার টাইপ ভঙ্গি। আমরা তখনই বুঝেছিলাম এই মানুষ কড়া। পরে বুঝলাম শুধু কড়া নয়, বেশি কড়া হওয়ার কারণে আমার বাবা মর্নিং ওয়াকের সময় মানুষকে চিনতে পারেন না, কথা বলেন না, এমনকি বাড়ির লোককেও নয়। একটা ঘটনা বলি। সেবার বড় মামা পাটনা থেকে আমাদের বাড়ি এলেন। কাকভরে ট্রেন থেকে নামলেন হাওড়া স্টেশন। সেখান থেকে ট্যাক্সি নিয়ে সোজা বাড়ি নয়, আমাদের গলির মোড়। বাবা তখন মর্নিং ওয়াকে বেরিয়েছেন। বড় মামা বাবাকে দেখে উল্লসিত হলেন, চিৎকার করে বললেন, ভূপতি, ভূপতি, আরে ও ভূপতি। বাবা মুখ তুলে তাকালেনও না। অপমানিত বড় মামা ট্যাক্সি ঘুরিয়ে বালিগঞ্জে পিসির বাড়ি চলে যান। পরে বাবা
গম্ভীরভাবে বলেন, আমার বাবা কিছু করার ছিল না। এই বাবার কথা অমান্য করব কিভাবে? বাড়ি ফিরতে রাত হলো। উনি আমাকে বলেন, নিজে রোজগার করলেই উচ্ছৃঙ্খল জীবনযাপন করার লাইসেন্স পাওয়া যায় বলে তো শুনি। আমি মাথা চুলকে বলেছিলাম, অনেক সময় অফিসের কাজে দেরি হয়ে যায়। দেরি? সরলার অফিসের আবার দেরি কিসের হে? করো তো কনিষ্ঠ করণিকের কাজ। আমি আমতা করে বললাম, অনেক সময় আউটডোরের কাজ থাকে তো। আউটডোর? তুমি কি ফিল্ম স্টার নাকি যে আউটডোরে গিয়ে শুটিং করবে? এরপর যেদিন আউটডোর থাকবে আমাকে খবর দেবে, আমিও যাব। এরপর আর তো করে বাড়ি ফেরার উপায় আছে? তুলি আজ আমাকে তার সল্টলেকের বাড়িতে যেতে বলেছে। ঠিক বাড়িতে নয়, বাড়ির বাইরে। ওদের বাড়ির বাইরে যে বড় লোহার গেটটা আছে তার সামনে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। 3 দিন আগে সাউথ সিটি হলে জিলেটি আইসক্রিম খেতে খেতে সে যখন আমাকে এইসব কথা বলে আমি ঘাবড়ে যাই। এত সকালে তুলি আমাকে কেন ডাকছে? ওর বাবার রাগ কি আরও বেড়েছে? আমাকে মারধর করবেন? করতেই পারেন। ভদ্রলোক একসময় মিলিটারিতে ছিলেন, বড় অফিসার। মিলিটারি মানুষরা যেমন প্রাণ খুলে হাসতে পারে, তেমনি গোপ মুচড়ে রাখতেও জানে। ওদের হাসিও থামতে চায় না, রাগও চট করে কমতে চায় না। তার ওপর এখন মনে হচ্ছে কেন যে মারতে মিলিটারি কন্যার সঙ্গে প্রেম করতে গেলাম। আমি একটা নরম সরম ভীতু ক্যাবলা ভ্যাবলা ছেলে, এসব কি আমাদের মানায়? আগে আমার কথা নাই হয় বাদই দিলাম, তুলি না মরতে মিলিটারির মেয়ে হতে গেল কেন? কোন দুঃখে? আচ্ছা, তুলির বাবার কি আরও কঠিন কোনো পরিকল্পনা আছে? মারধরের থেকেও কোনো বেশি? ওর কাছে বন্দুক আছে? ছাদ থেকে গুলি করবেন না তো? সেই জন্যই কি আমাকে বাড়ির বাইরে দাঁড়াতে বলেছে? তুলি কি এরকম নিষ্ঠুর একটা সোজা করতে পারবে? আমাকে ডেকে নিয়ে গিয়ে বাবার হাতে বন্দুক তুলে দেবে? পিতার অপমানের প্রতিশোধ নেয়ার অধিকার কন্যার তো আছেই। কি আর বলবো, আমার ঘাবড়ানোর আরও কারণ আছে। 22 তারিখ বাড়ি থেকে বেরোবো কি করে? বাবার কি বলবো? উফ, বাবাতে আমি দেখছি একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছি। একদিকে নিজের বাবা, অন্যদিকে তুলির বাবা। 22 তারিখ কিভাবে বাড়ি থেকে বেরোবো এ কথা তুলিকে আমি শপিং মলে বসে বলিনি। বলা যাবে না। 22শে শ্রাবণ মানেই রবীন্দ্রনাথ। আমি নিশ্চিত রবীন্দ্রনাথ শুনলে তুলি শপিং মলে বসেই ভয়ঙ্কর কাণ্ড ঘটত। তার মাথায় আগুন জ্বলে উঠত। হাতে ধরা আইসক্রিমের কাপটা আমাকে লক্ষ্য করে ছুঁড়ে মারতেও পারে। প্রেমিককে প্রকাশ্যে আইসক্রিম ছুঁড়ে মারাটা উচিত নয়, কিন্তু তুলির ক্ষেত্রে উচিত হতো। কিছুদিন তাদের সঙ্গে আমার বাবা যে কাণ্ড করেছেন, তাতে আইসক্রিম কেন? তুলি পাথর ছুঁড়ে মারলেও আমি অবাক হতাম না। অন্তত তার বাবার বন্দুকের গুলির দিক থেকে সেটা ভালো হতো। হাসপাতালে গিয়ে চিকিৎসার চান্স থাকতো। অলি টলি হলে তো সেই সুযোগও থাকবে না। গুলি টুলি হলে তো সে সুযোগই থাকবে না।
এতক্ষণ উপস্থাপনায় ঘোরাফেরা করলাম, এবার আসি মূল ঘটনায়। অনেক ক্ষেত্রে মূল ঘটনায় থেকে উপঘটনায় আড়ম্বর বেশি হয়। ঝাপসা গাছের ডালপালা আগে চোখে পড়ে, মূল কাণ্ড দেখা যায় অনেক পরে। কোনো কোনো সময়ে কাণ্ড হয়তো দেখাই গেল না, পরে আমার এই কাহিনীতে তা দেখা যাবে। গত মাসে আমার আর তুলির বিয়ের প্রস্তাব নিয়ে তুলির বাবা আমাদের বাড়ি গিয়েছিলেন। আমি খুবই নার্ভাস হয়েছিলাম। ভূপতি হালদার বিষয়টি কিভাবে নেবেন বুঝতে পারছিলাম না। আবার অন্য কোনো উপায় ছিল না। বিয়ের আগে বলাবলির ফরমাল একটা ব্যাপার তো আছে। আমি আগেই তুলির মিলিটারি বাবার কাছে গিয়ে ঢোক গেলে মুখ চুলকে ঘেমে বিষম খেয়ে কথাটা পেরেছিলাম। কিন্তু কিছু যদি না মনে করেন একটা কথা বলি। আমি মানে আমরা, তুলি আমাকে, আমি তুলিকে, আমরা এবার বিয়ে। ভদ্রলোক আমাকে থামিয়ে দিয়ে হো হো করে হেসে ওঠেন। বুঝে গেছি ইয়াং ম্যান, সব বুঝে গেছি, আর বলতে হবে না। তোমরা দুজনে দুজনকে ভালোবাসো, তোমরা বিয়ে করবে, তাই তো? এ তো দারুণ সুখবর। তুমি আমাকে বললে, এবার আমি তোমার বাবা মায়ের কাছে যাব। তাদের কাছে গিয়ে বলবো, অনুগ্রহ করে আপনারা কি আমার কন্যাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করবেন? যদি করেন, আই উইল বি গ্রেটফুল। সেই গ্রেটফুল হতেই যাওয়া। তুলির মা মারা গেছেন ছোট বয়সে। তুলির বাবা এবং একাই এসেছিলেন আমাদের বাড়ি। আজ একতলার যে ঘরে 22শে শ্রাবণ পালিত হচ্ছে, চা বিস্কুট সিঙাড়া নিয়ে তুলির বাবার সঙ্গে সেখানেই আমার বাবার কথাবার্তা শুরু হয়। এটা সেটা কথার পর তুলির বাবা কাজের কথায় এলেন। আপনারা এবার একদিন আমার বাড়িতে আসুন, আমার মেয়েকে দেখে যান। ভূপতি হালদার বললেন, ছি ছি, আপনার মেয়েকে দেখবার কি আছে? আমার ছেলে পছন্দ করেছি, এটাই যথেষ্ট। নিখিলেশের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে। সন্তানের রক্তের মধ্যে পিতামাতার রুচি মিশে থাকে। সে ভুল করবে না, সে ভুল করবে না, যথেষ্ট আমার আস্থা আছে। সন্তানের রক্তের মধ্যে পিতামাতার রুচি মিশে থাকে। সে যখন তুলিকে পছন্দ করেছে, তার অর্থ আপনার মেয়ে এ বাড়ির উপযুক্ত। দরজার আড়ালে দাঁড়িয়ে আমি অবাক হলাম। বাহ, বাবার কথার মধ্যে একটা পুরনো বাংলা সিনেমার গাউন পরা, মুখে চুরুটু ছড়ানো কমল মিত্র ভাব। তুলির বাবাকে দেখলাম খুব খুশি। তিনি হো হো আওয়াজে হেসে বললেন, ভেরি গুড। এরকম বাড়িতে মেয়েকে দিতে পারছি বলে আমি গর্বিত। তবু আমার মেয়েকে তো আপনার কিছু জিজ্ঞেস করার থাকতে পারে। বাবা মুখ তুলে বললে, বেশ কিছু নেই, দু একটা আছে, ম্যাক্সিমাম 5-6টা। আমি চমকে উঠলাম। তুলিকে আবার বাবার কি প্রশ্ন? কি পড়ছো? চাকরি করবে? রান্না করতে জানো? চাকরি করলে রান্না করবে কি করে? তুলির বাবা হাসি মুখে করে বললেন, সেই 5-6টা কোয়েশ্চেনটা না হয় মেয়েকে করবেন, তারপর ডিনার খেয়ে চলে আসবেন। রবীন্দ্র পাগল ভূপতি, রবীন্দ্র পাগল ভূপতি এবার দুম করে একটা বাড়াবাড়ি করে বসলেন। বললেন, প্রশ্নগুলো আপনাকে করলেও হয়। বললাম তো, সন্তান যেমন পিতামাতার শিক্ষা রুচি বহন করে, পিতামাতাও তেমনি সন্তানের শিক্ষা রুচি জ্ঞান ধারণ করেন। বহন ধারণ শব্দগুলো তুলার বাবার ক্ষেত্রে খানিকটা কঠিনই হলো। তিনি বললেন,
ক্যারি করা বলছেন। বাবা হেসে বললেন, রাইট। তুলির বাবা সোফায় হেলান দিয়ে দুহাত ছড়িয়ে বলেন, ইন্টারেস্টিং, এমন তো আগে কখনো শুনিনি, খুবই এক্সপেনশনাল। নিন, শুরু করুন মিস্টার হালদার। করব? বাবার ঠোঁটের কোণে মৃদু হাসি। আমার বুক কেঁপে উঠল। কুমু আমার পাশেই দাঁড়িয়েছিল, আমার হাত ধরল খিমচে। সেও প্রমাদ গুনল। বাবা একটু কেলেঙ্কারি করে না বসে? শিওর? তুলির বাবা বলেন, গলায় জোর, মিলিটারি মানুষের গলায় জোর তো হবেই। বাবা সামনের দিকে ঝুঁকে নিচু গলায় বললে, আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের উচ্চতা কেমন ছিল বলতে পারেন মিস্টার দত্ত? তুলির বাবা ভুরু কুঁচকে বললেন, হোয়াট? বাবা এবার ইংরেজিতে বললেন, হোয়াট ওয়াজ দ্য হাইট অফ টেগোর? তুলির বাবা কাঁধ ঝাঁকিয়ে বলেন, এটা আমি কি করে জানবো? আই ডোন্ট নো। বাবা অবাক হয়ে বললেন, বাঙালি হয়ে এত বড় একজন বাঙালির উচ্চতা জানবেন না? সে কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, উনি ছিলেন 6 ফুট 3 ইঞ্চি লম্বা। নিন, নেক্সট কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জব্বা বানাতেন যে দর্জি, তার নাম কি? তুলির বাবা এবার থমথমে গলায় বলেন, আর ইউ জোকিং মিস্টার হালদার? আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? মেয়ের সঙ্গে রবীন্দ্রনাথের ড্রেসের সম্পর্ক কি? বাবা জোর গলায় বললেন, অবশ্যই সম্পর্ক আছে। যে বাড়িটি মেয়ের আমার বাড়িতে আসছে রবীন্দ্রনাথ সম্পর্কে, সেই বাড়ির মেয়ের জ্ঞানগম্যি কতটা আমি জানবো না? শুধু আমি নই, প্রতিটা বাঙালি পরিবারের জানা উচিত। মিস্টার দত্ত বংশ পরিচয় তো বন্দুক চালাতে পারলেই হয় না, গীতাঞ্জলি গীতবিতানও ঘাটতে হয়। তুলির বাবা দাঁত দিয়ে ঠোঁট কামড়ালেন। তার গাল লাল হয়ে গেছে। বোঝাই যাচ্ছে তিনি ভয়ঙ্কর অপমানিত হয়েছেন। আমি ঘামছি। বাবা এটা খুবই অন্যায় করছেন। তিনি যেসব প্রশ্ন করছেন তার সঙ্গে গীতাঞ্জলি গীতবিতানের কোনো সম্পর্ক নেই। রবীন্দ্রনাথের হাইট বা জব্বার টেলারের নাম কি ওসব বইতে আছে? বাবা সেই অপমানের আঁচ আরও বাড়িয়ে দিলেন। ঠিক আছে, এটাও আমি বলে দিচ্ছি। ভদ্রলোকের নাম ছিল ওস্তাগর উতেউল্লাহ। বাবা মৃদু হাসলেন, ব্যঙ্গের হাসি। বললেন, আপনি যদি চান আমি প্রশ্ন বন্ধ করতে পারি। আমি বুঝতে পারছি আপনার সমস্যা হচ্ছে। তুলির বাবা হুঙ্কার দিলেন, কি বুঝেছেন? কিচ্ছু বোঝেননি। নিন, আপনার 3rd প্রশ্ন করুন। মিস্টার দত্ত, মনে হচ্ছে আপনি বিপদে পড়েছেন। আচ্ছা, বলুন দেখি, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা গানটা কোন তালের ওপর আছে? ভেতরে ভেতরে তুলির বাবা ফুঁসছেন, বাইরে আমি কাঁপছি। বাবা শান্ত গলায় বললেন, ঝম্পক তাল। এটা কিন্তু জানা উচিত ছিল। এই গান আমরা সবাই জানি কি না? জানা জিনিসের কিছু অচেনা থাকবে, এটা যেমন কথা। তুলির বাবা গড় গড় আওয়াজ করে বললেন, নেক্সট। আচ্ছা, এইবার সহজ প্রশ্ন। হে ধরণী, কেন প্রতিদিন তৃপ্তিহীন একই লিপি পড়ে ফিরে ফিরে? কবিতাটি কোনো জাহাজে বসে লেখা। তুলির বাবা উঠে দাঁড়ালেন। বাবা বললেন, জাহাজের নাম হলো হারুনা মারু। কবি 1924 সালে এই জাহাজে করে। তুলির বাবা চিৎকার করে উঠলেন, শাট আপ, ইউ আর ইনসাল্টিং মি। আমাকে অপমান করছেন। এক মুহূর্ত আমি আর এই বাড়িতে থাকব না।
আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের কথা এখানেই ফিনিশ, গুড বাই। রাতে তুলি আমাকে মেসেজ পাঠালো, আই শ্যাল কিল ইউ। সেদিন শপিং মলে বসে আমি শান্ত গলায় বললাম, বাড়ির বাইরে কেন তুলি? তুলি ভুরু কুচকে বলল, বাড়ির বাইরে হলে তোমার সমস্যা কি? আমি ঢোক গিলে বললাম, না সমস্যা নয়, ভেতরে গেলে 1 কাপ চা খেতাম, তোমার বাবার সঙ্গে 2টো কথা, এই কথা আর কি। চামচের কোনায় আইসক্রিম মুখে লাগিয়ে তুলি নির্লিপ্ত গলায় বলল, 2টো কেন? বাবা তোমার সঙ্গে একটা কথাও বলতে চায় না, আমিও চাই না। নেহাত আমি তোমার সঙ্গে প্রেম করি, তাই বলতে বাধ্য হই, প্রেম না করলে বলতাম না। কাতর গলায় আমি বললাম, আমি কি তোমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইব? তুলি আইসক্রিমের বাটিতে মন দিয়ে বলল, কোনো লাভ হবে না, আমি তো কোনো অন্যায় করিনি তুলি। অন্যায় করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাবা, আমার বাবা। রবীন্দ্রনাথ যদি আজ এত বড় একটা ব্যাপার না হতেন, তাকে নিয়ে জানাজানিরও কিছু থাকতো না, বাবা প্রশ্নও করতে পারতেন না, আমাদের বিয়েটা হয়ে যেত নি। আমার বাবা আজ করেছেন মিলিটারিতে, আমার বাবা কাজ করেছেন মিলিটারিতে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর রিসার্চ করেছেন, রিসার্চ করেননি। তোমার বাবা এটা ভালো করেই জানতেন, তবু তিনি তাকে নিয়ে এসব প্রশ্ন করে হেয় করেছেন। সবাইকে সব জানতে হবে এমন কোনো কথা নেই। তোমার বাবা কি বন্দুক চালাতে পারবেন? আমার বাবা যদি তার হাতে একটা AK-47 রাইফেল ধরিয়ে দিতেন কি হতো? আমি ঠিক করেছি এই অপমানের প্রতিশোধ নেব। এই কারণেই পরশুদিন তোমাকে ডেকেছি। তুমি আর একটা আইসক্রিম বলো, জিলোটা বলবে, ইটস ফ্যান্টাস্টিক। সে পরশুদিন হলো আজ 22শে শ্রাবণ। আমি বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে পড়েছি, এখন দাঁড়িয়ে আছি তুলির বাড়ির সামনে, আমার হাঁটু কাঁপছে। প্রতিশোধ কেমন হবে? আচ্ছা, আমি কত বড় বোকা, যে মেয়ের সঙ্গে আমার বিয়ে হওয়ার আর একটা কোনো চান্স নেই, 2 দিন পরে যার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকছে না, হয়তো সে বিয়ে করে হনলোলো উড়ে যাবে, হয়তো আমি বিয়ে করে আলো যে আজ গান করে মোর প্রাণে গো, কে এলো মোর অঙ্গনে কে জানে গো, তাই বউ বিয়ে করে আনবো। তুলির সঙ্গে আমার মুখ দেখা দেখি হবে না, অথচ সেই মেয়ের কথা মতো সুর সুর করে চলে এলাম কেন? গুলি খাওয়ার জন্য? তুলি ঝাঁঝালো মেয়ে, তাকে আমি ভয় পাই, কিন্তু এতটা ভয় কি পাই? কেটে পড়লে কেমন হয়? ঠিক হয়, উচিত হয়, বাড়িতে গিয়ে 22শে শ্রাবণে জয়েন করব। চলে যাব মনস্থির করেও যখন যেতে পারছি না, ঠিক তখন তুলিদের বাড়ির লোহার গেটটা খুলে গেল, হুশ করে বেরিয়ে এলো লাল টুকটুকে গাড়ি। আমি চমকে মুখ ঘুরিয়ে দেখলাম চালকের আসনে তুলি। তুলি ঝুঁকে পড়ে দরজা খুলতে খুলতে ধমক দিয়ে বললে হা করে, কি দেখছো? এসো, উঠে এসো। ভেবা চাকা খেয়ে আমি গাড়িতে উঠতে বললাম, তুলিকে দারুণ লাগছে, সে পরেছে শাড়ি, সেই শাড়ির রং শ্রাবণীর আকাশের মতো, শুকনো খটখটে শ্রাবণ নয়, জলে মেঘে মাখামাখি হওয়া শ্রাবণ। আমি ভয় ভয় গলায় বললাম, তুলি তুমি কি গাড়ি চালাতে পারো? শিখছি, একদিন একটা শিখছি, কোনোদিন ব্রেক, কোনোদিন গিয়ার, কোনোদিন স্পিড। আজ যেমন স্পিড শিখবো, তোমাকে নিয়ে 80, 90, 100 ছুটব।
সমস্যা আছে। বাবা আমাকে বলেছিল আগে ব্রেকটা শিখে নে, তারপর স্পিডে যাবি। আমি ঠিক করেছি ব্রেকটা সবার শিখে ফেলবো, সব শিখে নেব। আমি ঢোক গেলে আমতা আমতা গলায় বললাম, এটা কি ঠিক হবে তুলি? ব্রেক শেখনি অথচ জোরে গাড়ি চালাবে? তাছাড়া আজ 22শে শ্রাবণ। এই কথাটা বলার কোনো মানে নেই। গাড়ির স্পিডের সঙ্গে 22শে শ্রাবণের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। আসলে নার্ভাস হলে মানুষ যা খুশি বলে বসে, তার কোনো মানে আছে কিনা বুঝতে পারে না। তুলি বাড়ির গতি বাড়িয়ে আমার দিকে মুখ ফেরালো, শিশে গলায় বলল, আমি জানি আজ 22শে শ্রাবণ। সেই কারণেই তো প্রতিশোধ নেওয়ার জন্য আজকের দিনটা বেছেছি। আমি কপালের ঘাম মুছে স্মার্ট হাসি হাসার চেষ্টা করলাম। নিউ টাউনের ঝকঝকে রাস্তায় ঢুকে পড়েছি। তুলি গাড়ির গতি বাড়াচ্ছে, হুড়মুড় করে স্পিডোমিটারের কাঁটা ঘুরছে বনবন করে। ঠোঁটের কোণে হেসে তুলি বলল, নি তোমার মুখ দেখে মনে হচ্ছে খুব ঘাবড়ে গেছো। ঠিক আছে, আমি গাড়ি দাঁড় করাচ্ছি, তুমি নেমে যাও। নো প্রবলেম, উল্টো দিক থেকে ফেরার বাস পাবে। ইউ আর ফ্রি, মুক্ত। তুলি সত্যি সত্যি গাড়ির গতি কমিয়ে দিল, আর আমি আমার একটা বোকামি করে বসলাম। তুলির কাঁধে হাত দিয়ে শুকনো হেসে বললাম, থামবে না, স্পিড বাড়াও। তুলি ওর কাঁধে রাখা আমার হাতের দিকে তাকিয়ে বড় সুন্দর করে হাসলো। মেয়েটার এই একটা গুণ, রেগেও মেয়ে সুন্দর করে হাসতে পারে। বলল, স্পিড তো বাড়াতেই হবে। ম্যারেজ রেজিস্ট্রারের বাড়িতে ঠিক সময় পৌঁছতে হবে না? ম্যারেজ রেজিস্ট্রার? তুলি ঝড়ের গতিতে সামনের গাড়িটাকে ওভারটেক করলো, তারপর সামনের দিকে না তাকিয়েই বলল, আজ অফিস ছুটি, তাই ম্যারেজ রেজিস্ট্রারের বাড়িতেই সই সাবুত হবে। সই সাবুত করা আছে। 22শে শ্রাবণ তারিখটা তো মিস করতে পারি না। আজই প্রতিশোধ নেওয়ার পক্ষে সবচেয়ে ভালো দিন। তুমি কি বলনি? আমাদের একতলার ঘরে ফরওয়াশের ওপর বসে আছে তুলি। তাকে কি বাড়ির নতুন বউয়ের মতো দেখাচ্ছে? বুঝতেও পারছে না। বাড়িতে ঢুকে তুলি মাথায় তোমাকে ঢুকিয়ে ভক্তি ভরে ভূপতি হালদারকে প্রণাম করেছে। তারপর কঠিন গলায় বলেছে, বাবা, আমি আপনাকে রবীন্দ্রনাথের হাইট জানি না, জব্বার টেলারের নাম জানি না, গানের তাল জানি না, কিন্তু আমার রবীন্দ্রনাথের গান জানি। আমি একখানা গান গাইব। তুলি খালি গলায় গান গাইবে। এই শ্রাবণ বেলায় বাদল ধারায় জ্যোতি বনের গন্ধে ভরা। তুলি এত সুন্দর গাইতে পারে কই? আমি তো জানতাম না। ভাগ্যিস যদি 22শে শ্রাবণ, আজ 22শে শ্রাবণ, ভাগ্যিস আজ 22শে শ্রাবণ। এই গল্পের জন্য যেসব বইয়ের সাহায্য নেওয়া হয়েছে সেগুলি হলো গীতবিতানের জগৎ, সুভাষ চৌধুরী, প্যাপিরাস, শিলাইদহে রবীন্দ্রনাথ, প্রমথনাথ বেশি, কুইজে রবীন্দ্র জীবন ও সাহিত্য, জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ী। বন্ধুরা, এখানেই গল্পটি শেষ হলো। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 5টায়। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন এবং সারা জীবন সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।